আপনিও খুলনা ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। সবার আগে আপনারা দেখেন 6 নম্বর পেজে বাংলাদেশ রিলেটেড কিছু বিষয় আছে, যেমন বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু, এরকম ইনফো আপনারা পড়বেন। যারা পিডিএফ পাইননি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি দিয়ে দিব। এই পেজ অনেক ক্ষেত্রে এমন কিছু কোয়েশ্চেন্স আসে যে প্রতি বছর 16 জুলাই আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া। সেম প্যাটার্ন আমরা যদি দেখি শহীদ, এই জাতীয় শহীদ দিবস, শহীদ সেনা দিবস 25 ফেব্রুয়ারি। প্যাটার্ন আইন কার্যকর হয় 17 ফেব্রুয়ারি। এইভাবে আমরা নেক্সট পেজে চলে যাই। 20, 21, 23 এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন্স। আপনারা অবশ্যই এই যে ইউএসএআইডি সব থেকে বেশি সাহায্য সংস্থা হতেছে আপনার যুক্তরাষ্ট্র। তারপর এখানে দেখেন 25 নম্বর, মেটা হচ্ছে প্রজেক্ট ওয়াটারবোর্ড নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে। ঠিক আছে, সেম ওয়ে আমি যদি একটু নিচে আসি 36 নম্বর 7 নম্বর পেজের, বিশ্বে ব্যবহৃত ভাষা কোনটি? সব থেকে বেশি ব্যবহৃত ইংরেজি। হ্যাঁ, সেম ওয়ে ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষা অবস্থান 7ম। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষা অবস্থান 5ম, আর মাতৃভাষা অনুসারে শীর্ষ ভাষা হচ্ছে মান্ডারিন। মাতৃভাষা একটু খেয়াল রাখতে হবে। আমি বাংলায় গান গাই, গীতিকার কে? এটা বেশ প্রতুল মুখোপাধ্যায়। তারপর ম্রো ভাষায় প্রথম চলচ্চিত্র ক্লোবংস ল। এটা লেস ইম্পর্টেন্ট, বাট তারপর দেখে যাবেন। আপনিও রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এরপর আমরা একটু নিচে চলে আসি। এই জায়গাগুলো দেখবেন বাংলাদেশের বাগেরহাটে সর্বাধিক সুন্দরবন রয়েছে। এবার হচ্ছে ভাষা সাহিত্য ক্যাটাগরিতে প্রকাশ 100 পদকে হেলাল হাফিজ ও শাহিনুর জাহিরকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, তারপর আমরা যদি আর একটু পরে পেজে আসি 10 নম্বর পেজে, এখানে অনেক দিবস রয়েছে। এই যে 5, 13, 14, 18, 25, 27 এগুলো একটু ভালো করে দেখে যাবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা বাংলা একাডেমি পুরস্কার আর 21 পদক। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই শিল্পকলা চলচ্চিত্র কে পেয়েছে, তারপর রোকেয়া সুলতানা চিত্রকলায় পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার। তো এইটা একটু কমপ্লিকেটেড হয়, কারণ আমাদের বাংলাদেশে কারা অ্যাওয়ার্ড পাচ্ছে বা কারা পেয়েছে এটার আসলে ভ্যারিয়েশনটা ডিপেন্ড করে ওই অ্যাওয়ার্ড সেরিমনির ওভারঅল বিষয়ের উপর বেস করে, যে কোন বিষয়ের উপর বেস করে তাদের দেওয়া হচ্ছে। ইট ইজ নট ক্লিয়ার দ্যাট মাচ। সো নামটাই মুখস্থ করবেন।
সেটা কিছু না, অ্যাটলিস্ট দেখে যান, যদি পড়াটা অনেক বেশি ওভারলোড হয়ে যায় সেক্ষেত্রে। তো জাতীয় কবিতা উৎসব আয়োজনে 37তম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর। হুম, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপর আমি একটু খেয়াল করি, এই যে দেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু, ঠিক আছে, অবস্থান যমুনা নদী। এটা কিন্তু পদ্মা নদীর উপর পদ্মা রেল সেতু না, এটা একটু মাথায় রাখবেন। এই যে এই লাইনটি দেখেন, 12 ফেব্রুয়ারি 2005 যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এটা এবার আমি পরে আসি। এখানে এমনি অনেক কিছু দাগানো আছে, যেন আপনারা শর্ট স্পেসে পড়েন। এই জন্য হচ্ছে আমরা একটু বেসিক ইনফো আপনাদের সাথে আর একটু শেয়ার করে দিচ্ছি, আরো মেইন গুরুত্বপূর্ণ জায়গা। ডিপসিক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। এটা 20 জানুয়ারি 2015 চ্যাটবট ডিপসিক প্রযুক্তি আর কি মার্কেটে আসে। এটা হচ্ছে মূলত চ্যাট জিপিটি কে, আচ্ছা, এটা হচ্ছে মূলত একটা চ্যাট বট। হুম, উদ্ভাবক দেখেন লিয়াং ওয়েনফেং। এরকম। এরপর আমরা যদি পরে আসি, খেয়াল করুন। এখন আমরা যেটা জানবো বাংলাদেশের পতাকা আখ্যান, ওভারঅল সবকিছু ইনফরমেশন সম্পর্কে। যেহেতু 26শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস, বাংলাদেশের মানুষের অনেক হাইপ আছে, সো এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো চলেন আমরা একটু ঘেটে দেখি বিষয়টা আসলে কি কি দেওয়া আছে এখানে। সম্পূর্ণ ইনফরমেশন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই নিলাম, 30 নম্বর পেজে। 2025 সালের মার্চ মাসে যেই প্রফেসরটা বের হয়েছে আর কি। রক্তিম লাল আর গাঢ় সবুজের জাতীয় পতাকা আমাদের গর্ব এবং আনন্দের প্রতীক, ঠিক আছে। তাহলে প্রথম বিষয়টা বুঝতে পারলেন, প্রতীকটা কিসের। সবুজের পটভূমিতে উজ্জ্বল লাল রং, লাল বৃত্ত আয়তক্ষেত্রে নয়, আমাদের হৃদয়ের গভীরভাবে অর্থ প্রকাশ করে। যে লালে মিশে শহীদের রক্ত, আর সবুজের মিশে দেশের মানুষের জীবন শক্তি। 2 মার্চ 1971 সালে মনোচিত্র খচিত পতাকা প্রথম উত্তোলিত হয়। এই প্রেক্ষাপটে জেনে নেওয়া যাক জাতীয় পতাকা আখ্যান। হ্যাঁ, এটা জাস্ট একটা বেসিক একটা ইন্ট্রো দিচ্ছে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন না। পতাকা শব্দের ইংরেজি অর্থ ফ্ল্যাগ। এই শব্দটি সমার্থক শব্দ নিশান, ঝান্ডা, ধ্বজা, কোতন। পতাকা নানাভাবে ব্যবহার করা হয়। কোনো জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, প্রতিষ্ঠান তাদের পরিচালনা হিসেবে ব্যবহার করে, আবার সর্বাধিক গুরুত্ব ব্যবহার করে রাষ্ট্রীয় জাতীয় প্রতীক হিসেবে, ঠিক আছে। জাতীয় পতাকা হলো একটি প্রতীক, একটি দেশ ও বা জাতির প্রতিনিধিত্ব করে। 15 জুন 1219 সালে ডেনমার্কে রাষ্ট্রীয় পতাকা প্রচলন ঘটে। তো বুঝতে পারছেন যে কোথায় পতাকার প্রথম প্রচলন দেখা যায়। এরপরে 3 ডিসেম্বর 1775 যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। বুঝতেছেন, জাতীয় পতাকার প্রেক্ষাপট। এবার 1966 সালে জুনে মোয়াজ্জেম হোসেন চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটি বাসভবনে একটি সভায় প্রস্তাবিত 1966 সালে প্রস্তাবিত স্বাধীন দেশ বাংলাদেশ এবং সবুজে সোনালী রঙের একটি পতাকা দেখানো হয়। বুঝছেন এই গোড়াপত্তনটা কিভাবে হচ্ছে। এই যে আমরা কত মানুষের গল্প শুনি, বাট আলটিমেটলি কে গিয়ে এটা করছে,
এটি ছিল জাতীয় পতাকার প্রথম ধারণা এবং প্রাথমিক খসড়া। 1970 সালে পতাকার দ্বিতীয় খসড়াটি তৈরি করে তৎকালীন ছাত্ররা। দেশের প্রথম পতাকা 7 জুন 1970 ঢাকায় পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমান কি কি লিখছে এখানে? শেখ মুজিবুর রহমান সংবর্ধনা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। আচ্ছা, এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি বিশেষ বাহিনী জয় বাংলা বাহিনী মতান্তরে ফেব্রুয়ারি 15 বাহিনী গঠন করে মুজিবকে গার্ড অব অনার দেওয়ার সিদ্ধান্ত করা হয়। স্বাধীন বাংলায় নিউক্লিয়াস সিদ্ধান্ত নেয় কুচকাওয়াজে শেখ মুজিবকে ব্যাটালিয়ন ফ্ল্যাগ উপহার দেওয়ার মাধ্যমে। সেই পতাকা তৈরির সময় মূল দায়িত্ব পালন দেওয়া হয় আরেফ আহমেদকে। বুঝছেন কে পতাকা দায়িত্ব পালন করে? প্রথম প্যারেডে একদিন আগে 6 জুন সন্ধ্যায় দেখেন এখানে কি লেখা আছে, কাজী ইকবাল হলের বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল 116 নম্বর কক্ষে তিনি তাদের সঙ্গে কথা বলেন। সভায় মনিরুল এবং রব পতাকার মনিরুল এবং রব পতাকার গাঢ় সবুজের ব্যাকগ্রাউন্ডের পরামর্শ দেন। আর সিরাজ লাল রঙের আর এখানে যে সিরাজ ছিল তিনি হচ্ছে লাল রঙের প্রস্তাবনা দেন। ঠিক আছে, এবার দেখেন আরেফ তখন গাঢ় সবুজের মাঝখানে লাল সূর্যের একটি পতাকা এঁকে সবাইকে দেখান। পরবর্তীতে আরেফ লাল সূর্যের মাঝে বাংলাদেশের একটি সোনালী মানচিত্র যুক্ত করেন। বুঝছেন, এটা হচ্ছে আমাদের যুদ্ধের আগের যে মুভমেন্টটা ছিল ওই মুভমেন্টামে এই পতাকাটা সিদ্ধান্ত হওয়ার পর গেরিলা যোদ্ধা কামরুল আলম খান খসরু নিউ মার্কেটে অ্যাপোলো শপ থেকে গাঢ় সবুজের ও লাল কাপড় নিয়ে আসেন। এরপর বলাকা ভবনের 3য় তলায় পাক ফ্যাশনকে পতাকা সেলাই করতে দেন তিনি। পাকিস্তানি দর্জি আব্দুল খালেক বাংলাদেশ পতাকা সেলাই করেন। সবুজ লাল পতাকা সেলাই হয়ে গেলে তার উপর সোনার বাংলা মানচিত্র আঁকাটির চ্যালেঞ্জ ছিল। এই জন্য ডাকা হয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের সদস্য শিবনারায়ণ দাসকে। এই হইতেছে সেই শিবনারায়ণ দাস যার থ্রুতে পুরো সিনটা চেঞ্জ হয় পরবর্তীতে। উনি কি করে, কিন্তু তিনি কেবল মানচিত্র রং করতে পারেন, আঁকতে পারেন না। তারপর ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বর্তমান বুয়েট ছাত্র এনামুল হক ট্রেসিং পেপার পূর্ব পাকিস্তানের মানচিত্র এঁকে দেন। শিবনারায়ণ দাসকে ম্যাচের কাঠি দিয়ে মানচিত্র চারপাশে এঁকে নেন এবং সোনালী রঙে রং করেন। এভাবেই স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা সম্পূর্ণ হয়। বুঝছেন, টোটাল 7 জুলাই 1970 এর গল্প এটা। কে কিভাবে কতটুকু স্টোরি করা হয়? 7 জুন শেখ মুজিব জয় বাংলা বাহিনীতে ব্যাটালিয়ন পতাকা উপহার দেন এবং কমান্ডার আসম আব্দুর রব কে গ্রহণ করেন। পতাকা তৈরির প্রক্রিয়া 22 জন ছাত্রদের সাথে জড়িত ছিল। এই হতেছে ওভারঅল ব্যাপার। এবার দেখেন স্টেপ বাই স্টেপ পরবর্তীতে কিভাবে কি হয়। যে শিবনারায়ণ দাস 16 ডিসেম্বর 1946 থেকে 19 এপ্রিল 2024 বাংলাদেশের জাতীয় পতাকার মূল নকশাকারক। এবার আমাদের হচ্ছে কামরুল হাসান বাংলাদেশের বর্তমান পতাকার রূপকারক। এবার আসাম ও আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। ঠিক আছে, এই তিনটা হইতেছে ইম্পর্টেন্ট জায়গা পতাকা রিলেটেড যেগুলো আসার মতো কোশ্চেন্স থাকে। এবার স্বাধীন বাংলার দেশের পতাকা, এটা আমরা একটু বুঝি এখানে কি কি গল্প আছে। হ্যাঁ, তারপর প্রথম পতাকা উত্তোলন, এইসব নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাশন করবো। তো স্বাধীন বাংলা পতাকা 13 জানুয়ারি 1972 মন্ত্রিসভায় বৈঠকে জাতীয় পতাকা দেশের মানচিত্র বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, কারণ এটা পূর্ব পাকিস্তানের মানচিত্র ছিল।
দেশের মানচিত্র সংবলিত পতাকা অত্যন্ত জটিল এবং সাধারণ লোকের পক্ষে এর সঠিক নমুনা তৈরি অসুবিধাজনক বিধায় এই পরিবর্তন আনা হয়। একই সাথে সরকার পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে পতাকার মাপ, রং এবং আখ্যা সম্বলিত একটি প্রতিবেদন তৈরি করায় পটুয়া কামরুল হাসানকে দায়িত্ব দেন। বুঝছেন? এই হইতেছে মানচিত্র ছাড়া পতাকা। তার দ্বারা পরিমার্জিত রূপটি বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের পতাকার সবুজ রং এদেশের প্রকৃত তরুণ এবং তারুণ্যের প্রতীক। বুঝছেন? সবুজ রঙের ব্যাখ্যা। বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতার মুক্তিযুদ্ধের শহীদদের প্রতীক। 17ই জানুয়ারি 1972 সালে জাতীয় পতাকা এ নকশা সরকারিভাবে অনুমোদন পায় এবং 4 নভেম্বর 1972 সালে সংবিধানে প্রণয়ন গৃহীত হয় এবং আনুষ্ঠানিকভাবে বুকে লাল রঙের পতাকাটি জাতীয় পতাকার পরিণত হয়। এই হইতেছে ওভারঅল ব্যাপার। এবং জাতীয় পতাকার বিধিমালা খেয়াল করেন। 31 অক্টোবর 1972 সালে পতাকা বিধিমালা জারি হয় এবং পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ফ্ল্যাগ রুলস 1972 সালে বিধিমালায় জাতীয় পতাকার রং, আকার এবং উত্তোলনের নিয়ম সুনির্দিষ্ট হয় এবং সরকারিভাবে উত্তোলন নির্ধারণ করা হয়। পতাকার আয়তন দেখেন, এটা হচ্ছে জাতীয় পতাকার গাঢ় সবুজ রঙের হবে 10:6 দৈর্ঘ্য প্রস্থ, 10 হচ্ছে দৈর্ঘ্য, 6 হচ্ছে প্রস্থ। এখন আপনি এই রেশিও মেনটেনেন্স করে সাইজটাকে যত বড় করতে পারেন। নেক্সট হইতেছে লাল বৃত্ত, পতাকার দৈর্ঘ্য একাংশ এবং ব্যাসার্ধ বিশিষ্ট হবে। পতাকার দৈর্ঘ্য 9 বিংশতিতম অংশ হতে অঙ্কিত উলম্ব রেখা এবং পতাকার প্রস্থে মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত অনুভূতি রেখার পরস্পর ছেদ করেছে। এইটা হচ্ছে মেইন ব্যাপার। এবার আমরা একটু জানি উত্তোলন সম্পর্কে। তো এখানে একটু ব্যাপার স্যাপার আছে। মহানবী জন্মদিবস, ঈদ মিলাদুন্নবী, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস, সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোনো দিবসে সরকারি বেসরকারি ভবনে এই বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশন এবং কনসুলার পতাকা উত্তোলন করতে হবে। বুঝছেন? এই হচ্ছে মেইন ব্যাপার। এছাড়া 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে সরকারকৃত প্রজ্ঞাপিত দিবস পতাকা অর্ধনির্মিত রাখতে হয়। অফিসিয়াল বাসভবন উত্তোলন যাদের এইগুলো বিস্তারিত ব্যাপার স্যাপার দেওয়া আছে। দিস ইজ নট নেসেসারি ফর আস। কেবলমাত্র সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তির মোটরযান ও জলযানে অবস্থানকালে সময় পতাকা উত্তোলন করতে হবে। এটা হইতেছে একটা বেসিক হিসাব। আর এখানে আপনারা বুঝতে পারছেন অলরেডি যে কোন কোন জায়গায় আর কি উত্তোলন করতে হবে। পরবর্তী আপনি দেখে নিতে পারবেন। প্রথম পতাকা উত্তোলন, এটা একটু গুরুত্বপূর্ণ। 1 মার্চ 1971 সাল 1:05 আসন্ন জাতীয় পরিষদের পরিবেশ স্থগিত ঘোষণা, পাকিস্তান প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান এর প্রতিবাদে 2 মার্চ 1971 সালে দেখেন 2 মার্চ 1971 সালে ছাত্র সংগ্রাম পরিষদে ঢাকা সমাবেশে ছাত্রদের পক্ষে পতাকা উত্তোলন এবং করেন এবং তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব আবু সায়েদ মোজাম্মেল আব্দুর রব, ঠিক আছে, তার থ্রুতে হয়। সমাবেশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা অনুষ্ঠিত হলেও চারুকলা ভবনের দক্ষিণ পশ্চিম পাশের ছাদে পতাকা উত্তোলন করা হয় এবং যাতে সবার চোখে পড়ে। এরপর 3 মার্চ স্বাধীনতা ইশতেহার পাঠেও সময় ছাত্র নেতৃত্ববৃন্দ স্বাধীন বাংলাদেশের এই পতাকা উত্তোলন করে। বহির্বিশ্বে প্রথম উত্তোলন 18 এপ্রিল 1971 সালে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন উপ হাইকমিশনার হোসেন আলী দূতাবাসে পাকিস্তান পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তো দেখেন চারুকলাটা কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, দেখছেন? প্রতিটা কিছু না কিছুর সাথে চারুকলাটা ইনভলভমেন্ট থাকবে। যেমন প্রথম যে পতাকা যে স্থানে উত্তোলন করা হয়, যেখান থেকে সবাই লাইক দেখতে পারে, সেটা হইতেছে কোথায় বলুন তো? চারুকলা, ঢাকা ইউনিভার্সিটি। আর স্বাধীন বাংলাদেশের যে পতাকার দায়িত্বটা পায় রূপকর বা ওই যে মানচিত্রটা চেঞ্জ করে, তিনিও কিন্তু একজন শিল্পী, কামরুল হাসান। বুঝছেন? তো ইফ ইউ টক অ্যাবাউট এনি সোসাইটি, চারুকলা ছাড়া বেল নাই, এটাই ফ্যাক্ট। হ্যাঁ, ইন এনি এরিয়া, এনি সার্কামস্টেন্স, আপনি যেখানেই যান না কেন, ইউ নিড এ প্রফেশনাল
ফাইন আর্টস স্টুডেন্ট, এনি পার্সন হু বিলং টু ফাইন আর্টস, এরকম প্রয়োজন। তো এই হইতেছে একটা পতাকার ওভারঅল ঘটনাবলী। আচ্ছা, বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠর জীবন নিয়ে কিছু কথাবার্তা। হ্যাঁ, এইখানে আপনারা এই পুরোটা দেখবেন ভালোভাবে। তো কিছু কমন ফ্যাক্টরস আছে যেটা আমাদের জানা দরকার। বুদ্ধিজীবী কবরস্থানে 2 সমাধি, এই বিষয়টা আমাদের জানতে হবে। 20 অগস্ট 1971 সালে মতিউর রহমান করাচির মাসরুর বিমান ঘাঁটিতে বেলা 11টা 5 মিনিটে 1333 প্রশিক্ষণ বিমান ছিনতাই করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সিন্ধুর থাট্টা জেলায় বেদিনে বিমানটি বিধ্বস্ত হয় এবং মতিউর রহমান শহীদ হন। পাকিস্তান সরকার তার মৃতদেহ করাচি মাশরুক বিমান ঘাঁটিতে 4র্থ শ্রেণীর কর্মস্থানে সমাহিত করে এবং 24 জুন 2006 তার দেহাবশেষ বাংলাদেশে এনে পরদিন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। এটা হচ্ছে একজন বীরশ্রেষ্ঠর কাহিনী গেল মতিউর রহমানের। এবার 28 অক্টোবর 1971 সালে মৌলভীবাজারের ধলই পাক সেনা ঘাঁটি আক্রমণ করে মুক্তিবাহিনী। এ সময় শত্রুর গুলিতে হামিদুর রহমান শাহাদাত বরণ করেন। এটা হচ্ছে হামিদুর রহমানের গল্প। ঠিক আছে, খেয়াল করেন যে হামিদুর রহমানের গল্প, এটা ছিল হচ্ছে মতিউর রহমানের গল্প। আচ্ছা, তারপর কি হয়? এ সময় শত্রুর গুলিতে হামিদুর রহমান শাহাদাত বরণ করেন এবং মহাযোদ্ধা তার মৃতদেহ ভারতের ত্রিপুরা রাজ্যে কমলপুর জেলাধীন হাতিমারা ছড়া গ্রামে দাফন করে। 10 ডিসেম্বর 2007 সালে দেহাবশেষ বাংলাদেশে এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। ঠিক আছে, এবার দেখেন মুন্সি আব্দুর রউফের মৃত্যু কবে? 8 এপ্রিল 1971 সালে অ্যাকর্ডিং টু বাংলাপিডিয়া 20 এপ্রিল 1971 সালে। তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা আছে। আচ্ছা আচ্ছা, তো এই বিষয়গুলা একটু গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, খেয়াল করেন। এইখানে হইতেছে আমরা এই যে লাল সালু উপন্যাসের শেষ সংলাপ কোনটি? দেখছেন কেমন কোশ্চেন আসে? জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? এগুলো খুব র্যান্ডম কোশ্চেন, আপনারা হয়তো অলরেডি পড়েছেন। জেনারেলি বাংলা আর ইংলিশ যেটা আছে সেটা আপনারা র্যান্ডমলি যেখানে পড়তেছেন সেখান থেকে পড়তে হবে। ইংলিশ আমি লাস্টে যেগুলো আপনাদের দেখাইছি ওগুলো একটু ভালো করে দেখেন। আচ্ছা, একই সাথে আমরা যদি আরেকটু কিছু কোশ্চেন দেখি। নেকলেস গল্পের জনশিক্ষা মন্ত্রী স্ত্রী, এটা খুব কমপ্লিকেটেড কোশ্চেন। তো ওইখানে দেখেন আমরা পিডিএফ দিছি বাংলার, ওইগুলো একটু দেখে যাবেন। দমযজ্ঞ বলতে অপরিচিতা গল্পে বোঝানো হয়েছে হট্টগোল। আপনারা হচ্ছে কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর এগুলোর বেশি করে দেখে যাবেন, ওর ভেতরে যে বিভিন্ন বিষয়গুলো আছে। আর এই যে পেজটা আমি দেখাইছি এটাও দেখে যাবেন। এমন হয় মাঝে মাঝে কিছু কিছু কোশ্চেন ডাইরেক্ট এখান থেকে দিয়ে দেয়, ইংলিশ বাংলা। এই যে দেখেন এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হইতেছে যে প্লুরাল ফর্ম অফ দিস দি থিসিস, THESIS, থিসিস, THESES, হ্যাঁ আই উঠে ই হয়ে গেল জাস্ট। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ডেটাম, ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সাইন টু হুম, অবজেক্ট, হু হচ্ছে না, হু হি ওয়ান্টেড না, হুম হি ওয়ান্টেড। তো বুঝতে পারছেন যে কিভাবে এই ব্যাপারগুলো আসছে? এটা কিন্তু গত ক্লাসে আমরা পড়ছি এই জায়গাটা। ইউ ক্যান আস্ক ফর হেল্প, ইউ নিড টু ইট। তো এইখানে
কি নির্দেশ করতেছে? একটা সময় বা একটা কখন, যখন যখন তোমার প্রয়োজন পড়বে, ওয়েন এভার। হ্যাঁ, দেখেন এখানে WHENEVER, ওয়েন এভার। এইভাবে এই টোটাল যে ব্যাপারগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবেন। ভয়েস আছে, প্যাসেজ আছে, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এরপর আমরা 45 নম্বর পেজে আছি। এখানে দেখেন গ্রাফিতি, স্থাপত্য, চিত্রশিল্পী এই রিলেটেড একটা চার্ট আছে। এখানে একটু খেয়াল করেন। সুরিয়ালিজমের প্রথম শিল্পী ছিলেন সালভাদর দালি। হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয় তৈলচিত্রের চিত্রশিল্পী হচ্ছে মকবুল ফিদা হোসেন। এবার দেখেন আলব্রেট আলব্রেক্ট আলব্রেক্ট দুরার যে দেশের শিল্পী তিনি হচ্ছে জার্মানি শিল্পী। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি হচ্ছে দুই মুখ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, হাইলাইট করে দিই। একাধারে কবি, স্থপতি ও চিত্রকর ভাস্কর ছিলেন হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। সিস্টিন চ্যাপেলের ফ্রেস্কো চিত্রের শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো। পৃথিবীর শ্রেষ্ঠ দেয়াল চিত্র হলো লাস্ট সাপার। তো প্রশ্ন আসতে পারে যে নিচে কোনটি দেয়াল চিত্র? লাস্ট সাপার। পিকাসোর গুয়ের্নিকা সংরক্ষিত রয়েছে স্পেনের মাদ্রিদে। লুক ইস্ট হলো আর্ট গ্যালারি। কিউবিজম শিল্পের যুগল অগ্রনায়ক ব্যাক পিকাসো। তো এই অবজেক্টিভ গুলো একটু ভালো করে দেখে যাইতে হবে। হ্যাঁ, দেখেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি নোহা। সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগ পদ্ধতি স্যাটেলাইট। ব্যান্ডউইথ হলো ডেটা প্রবাহের হার। মাউস আবিষ্কার করে এগুলো একটু দেখে যাবেন, ঠিক আছে? কম্পিউটার যন্ত্রাংশ হচ্ছে হার্ডওয়্যার। 1 টেরাবাইট হচ্ছে 124 গিগাবাইট। বাংলাদেশের 3G প্রথম আনে হচ্ছে টেলিটক। স্কাইপি হলো ভিডিও কনফারেন্সের জনপ্রিয় মাধ্যম। তারপর ফেসবুক সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে। 2008 সালে 12 জানুয়ারি শুক্রবার, বছরের 17 মার্চ। আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা, নেক্সট আমরা স্টেজে যাই, দেখি কি আছে। দেখি শুদ্ধ বানান বিভীষিকা, এগুলো একটু দেখে যাবেন। হ্যাঁ, আমরা দেখি নেক্সট আমাদের জন্য আমরা কি আপনাদের জন্য রেখেছি। এবার দেখেন আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটু কথাবার্তা বলি। মাতৃতান্ত্রিক পরিবার। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের দুটি ধরন হলো পিতৃ ও মাতৃতান্ত্রিক। মগ হচ্ছে আরাকান নিবাসী একটি জাতিবিশেষ। পার্বত্য চট্টগ্রামে দেখেন কাদের কি অবস্থা আছে, এই নিয়ে বেশি ইনফরমেশন এখানে দেওয়া। সব থেকে বড় হচ্ছে চাকমা, আর সব থেকে ছোট হচ্ছে খিয়াং। জুম চাষটা কি? বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি। স্থান পরিবর্তন করে চাষাবাদ করা, এটা দেখে যাবেন। তারপর এখানে যে কোয়েশ্চেন গুলো আছে 65 নম্বর পেজে, এগুলো একটু দেখে যাবেন। তারপর এবার দেখেন কাকুন বিবি, দেখছেন বাংলাদেশের নাকি বর্তমানে অনেক মানুষ আছে যারা লোকে খুঁজে পায়নি, যারা হচ্ছে দেশে অনেক এই করছে সেই করছে, যুদ্ধ স্বাধীন করছে, মানে পুরো দুনিয়াটাই উল্টে গেছে বাংলাদেশের। দেখেন কাকুন বিবি সম্পর্কে। কাকুন বিবি স্বাধীনতা যুদ্ধের বীরাঙ্গনা। তিনি মুক্তিযোদ্ধা হয়ে 5 নম্বর সেক্টরে গুপ্তচরে কাজ করেন। মুক্তিযুদ্ধে তার আত্মত্যাগ, বীরত্ব,
স্বীকৃত 1997 সালে তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়, যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো গ্যাজেট প্রকাশিত হয়নি। তার কেবল একমাত্র সম্বল বীর প্রতীক, একটি সাময়িক সনদপত্র। কাকুন বিবি ভারতের ত্রিপুরা রাজ্যের খাসিয়া পাহাড়ের পাদদেশে নড়াই এক পাহাড়ি খাসিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম হচ্ছে কাকুন হেন ইঞ্চিতার। তিনি মুক্তিবেটি নামে পরিচিত। 21শে মার্চ 2018 সালে তিনি মারা যান। বুঝছেন? দেখেন মানুষ কি পরিমাণ ডেডিকেটেড থাকলে একটা দেশের যুদ্ধের এভাবে অংশ নেয়। আমাদের এখানে কি হয়, কে কার পাছায় লাগবে এটা নিয়ে ব্যস্ত। দেখেন এখানে সব মার্ক করা আছে 47, 7, 8, 9, 25, 26, 27, 28, 29, 31, 32, 33 ওগুলা just দেখে যাবেন, বুঝছেন? নট নেসেসারি, জাস্ট নর্মালি দেখে যাবেন। এরপরে এইটা কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে আপনার রিসেন্ট ইনফরমেশন জানা, ইম্পর্টেন্ট কোন কোন জায়গা আছে বা কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, এট দ্য সেম টাইম আপনার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ ভালোভাবে পড়ে যাবে। যেমন এখানে দেখেন আমরা কিছু কোয়েশ্চেন পাচ্ছি। বাংলাদেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন। রাষ্ট্রীয় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ শহীদ হন 16 জুলাই 2024। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর। গণভবনে যে নামে জাদুঘর করা হয়েছে তা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর। এগুলো একটু দেখে যাবেন। সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। মুর্শিদ কুলি খান হচ্ছে স্বাধীন নবাব। ওকে, এগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। শান্তিতে নোবেল পুরস্কার সম্পর্কে বেশি ইনফরমেশন দেওয়া আছে। নট ভেরি নেসেসারি, জাস্ট একটু হালকা চোখ বুলাই যাবেন। তারপর আমরা একটু বিজ্ঞান থেকে দেখি। স্টারলিংক একটি স্যাটেলাইট ভিত্তিক সেবা। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা হটস্ট্রিম কে পি অ্যাড্রেস নামে অভিহিত করে ডিএনসি সার্ভার। পিকনেট হচ্ছে ব্লুটুথ নেটওয়ার্ক। এরকম বেশ কিছু ইনফো হালকা পাতলা দেখে যাওয়ার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট কিছু যদি আসেও না আসেও ওটা যাবি ভালোভাবে। এবার আমরা কথা বলবো কান্তজির মন্দির নিয়ে। দেখেন কান্তজির মন্দির, কান্তজিউ মন্দির দিনাজপুরে অবস্থিত। মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজা প্রথম প্রাণনাথ রায় মন্দিরটি তৈরি করে, 70 সালে তৈরি হয়। এরকম বেসিক ইনফো জাস্ট দেখাইছিলাম, কিছু হালকা পাতলা, খুব একটা বেশি ইয়ে না। হোপফুলি আপনার ব্যাপারটা বুঝতে পারলেন। এই দেখেন দিনাজপুরের কথাবার্তা আছে, যাক সমস্যা নাই।